এলিশার এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও ভয় পেয়ে গিয়েছে। এই পাগলির হাতে নিজের গায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার আগেই আত্মঠে সহসা ছুট লাগালো মেয়েটা। এলিশাও দমে যাওয়ার পাত্রী নয়। ও নিজেও সমান তালে ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু। এদিকে সকল ঝামেলার উৎস বেচারা অর্ণব। কিছু বুঝে ওঠার আগেই এলিশা মেয়েটাকে তাড়া করে করে হাঁপানি রোগী বানিয়ে ছেড়েছে। এবার অর্ণবও আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে গিয়ে দু হাতে চেপে ধরলো এলিশার বাঁকানো কোমর। এলিশা ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড় আমাকে, তুই ইম্পর্টেন্ট মানুষ হ, দেখাচ্ছি আমি ওকে। বজ্জাত মেয়ে, অন্যের জিনিসে নজর দেয়। অর্ণব ওকে আটকে রাখতে না পেরে চিল্লিয়ে বলে উঠল, বিশ্বাস করে লিসা, জান আমার, ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, ও আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট, তুই একটু থাম, আমি খুলে বলছি। অর্ণবের কথায় এলিশা একটু শান্ত হলো। অর্ণবর হাতের ইটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের ভার্সিটিতেই পড়ে মেয়েটা, কৃতিকের স্টুডেন্ট। গত কয়েকদিন যাবৎ ওর ছোট বোন হঠাৎ করে মিসিং, তাই কৃতিক ওকে আমার এজেন্সির কার্ড দিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। একমাত্র বোনকে খুঁজে না পেয়ে মেয়েটার অবস্থা দুর্বিষহ। তখন থেকে সেটা নিয়ে আলাপ করছিলাম আমরা। এলিশা এবার দ্বিগুণ ঝাঁজ নিয়ে বলল, তাহলে আমাকে মিথ্যে কেন বললি? কি সুখ পাস তোর আমাকে মিথ্যে বলে? অর্ণব চোখ ছোট ছোট করে বলল, তুই কেন এত জেলাস? আর একটু আগে আমার জিনিস করে চেঁচিয়ে কি যেন বলি, আমি কিন্তু শুনেছি সেটা। এলিশা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলল, তোর সাথে আর কথা নেই, অযথা কষ্ট দিস আমাকে। এলিশা হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতেও বেইমানি করছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে সামনের সব দৃশ্যপট। গলার মধ্যে দলা পাকিয়েছে একরাশ না পাওয়ার কষ্ট। অথচ আজ অর্ণবও ওকে বোকা বানালো, ওর ইমোশন নিয়ে খেললো। তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারলো না এলিশা। তার আগে ওকে পেছন থেকে জাপটে ধরল অর্ণব। পনিটেল করা চুলের মাঝে হাজারটা চুমু খেতে খেতে বলল, আম সরি, আমি কখনো এমন করব না। আম সরি, সত্যিই সরি। তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমারও অজানাই ছিল, বুঝতে পারিনি। এলিশা এবার ঘুরে সপাটে চড় বসিয়ে দিল অর্ণবের গালে। অতঃপর কাঁদতে কাঁদতে মুখ খুলে বলল, কেন বুঝিস নি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরেও তো ঠেলে দিইনি কখনো। তোর এতগুলো পাগলামি বাচ্চা আমি সবকিছু সহ্য করে এসেছি। তোর কি মনে হয় সেটা কি বলি তোর কথা ভেবে? সিম্প্যাথি দেখিয়েছি আমি? আমি এতটাও ভালো মেয়ে নই অর্ণব। তোর করার প্রত্যেকটা পাগলামিতে আমি সুখ পাই, আনন্দে পুলকিত হই। তাই তো কখনো তোকে বারণ করি না। কেন বুঝতে পারলি না বল? তুই না ডিটেকটিভ, হ্যাকার, তাহলে এটুকু তোর মাথায় ঢুকলো না কেন? এলিশার এক নাগাড়ে করা অভিযোগের বহরে হুট করেই ইতি ঘটালো অর্ণব। ওর নরম অধর যুগলকে নিজের দখলে নিয়ে এর আগে কি অর্ণব এলিশাকে চুমু খায়নি? খেয়েছে তো, জোর জবরদস্তি করে বহুবার। কিন্তু আজ একটু বেশি আবেগ নিয়ে স্পর্শ করছে অর্ণব, যে স্পর্শে শুধুই আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। অর্ণবের কাতর স্পর্শে এতক্ষণে এলিশাও কুপোকাত। শেষমেশ অর্ণবের অসহনীয় ভালোবাসার কাছে হেরে গিয়ে ও নিজেও ঠোঁট মেলালো অর্ণবের সাথে। তালে তাল মিলিয়ে মত্ত হলো এক নিদারুণ ঠোঁটের খেলায়। ক্লাস আর প্রেজেন্টেশন আছে বলে আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছিল অরু। কিন্তু সকাল সকাল এসেই যে গালের উপর এমন শক্ত চপেটাঘাত হামলে পড়বে সেটা বোধহয় আশা করেনিও। এই মুহূর্তে চড় খাওয়া গালে হাত দিয়ে টলটলে চোখে কৃতিকের দিকে তাকিয়ে নাক টানছে অরু। মনে মনে ভাবছে, এটা স্বামী না গিরগিটি? ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কালই তো কত আদর দেখালো, আর এখন চড় মারলো। অরুর কাদো কাদো বিভৎস মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে কৃতিক। রাগের তোপে তীক্ষ্ণ চোয়ালটা আরো শক্ত লাগছে ওর। জিদের তোপে ইচ্ছে তো করছে ওর আরেকটা গালেও সপাটে চড় মেরে দিতে, তাহলে আবার বেশি ব্যথা পাবে। তাই নিজেকে সংবরণ করে হাত দুটো মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। তবে দু চোখের অগ্নিশিখা দ্বারাই আপাতত ভস্ম করে দিচ্ছে অরুর চিত্তকে। দোষটা অবশ্য অরুরই। অযথায় বাঘের কানে সুরসুরি দিলে বাঘ কি বসে থাকবে? খানিকক্ষণ অরুর দিকে এভাবে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে কৃতিক ধারালো কণ্ঠে বলল, ফার্দার যদি এসব বোকামি করতে আসিস
তাহলে অন্য গালটা তো থাপড়িয়ে রক্ত জমাট বাঁধিয়ে দেব। কথা শেষ করে হনহনিয়ে ক্লাসরুমে ঢুকে যায় কৃতিক। ওদিকে কৃতিকের কথায় কলিজার পানি শুকিয়ে গিয়েছে অরুণ। মনে মনে ভাবছে, আমি আসলেই ওনার বউ তো। কবুল তো বলেছিলেন, রেজিস্ট্রি পেপারে সাইনও করেছিলেন। তাহলে কিভাবে ভরা ক্যাম্পাসে আমার গায়ে হাত তুললেন উনি? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সায়নী এগিয়ে এসে মুখ কাচুমাচু করে বলল। তুমি ঠিক আছো ওরো? অরুণ নাক টেনে বলল, সব তোমার জন্য। আমি বলেছিলাম উনি এত সহজ নয়। ওনাকে এসব লেটার ফেটার দিতে গেলে উনি রেগে যাবে। সায়নী মাথা নত করে অসহায় সুরে বলল, আই এম সরি ওরো, তুমি তো ওনার বোন হও, তাই তোমার হাত দিয়ে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি উনি এতটা রেগে যাবেন যে রেগে মেগে তোমাকে চড় মেরে বসবেন। অরু আর সায়নীর সাথে কথা বাড়ালো না। এই মুহূর্তে সায়নীর দিকে তাকাতেও ইচ্ছে করছে না ওর। অগত্যায় চুপচাপ ক্লাসে ঢুকে গেল অরু। কৃতিক ক্লাসেই ছিল। অরু পিছনের দরজা দিয়ে ঢুকে চুপচাপ বসে পড়ল সবচেয়ে পিছনের সিটে। মন থেকে কিছুতেই সরাতে পারছে না একটু আগের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়ে পড়েছে ও এখন। বারংবার মনে হচ্ছে, কেন যে করতে গেলাম এমন পাকামি। দোষ অবশ্য সায়নীরও কম নয়। যেদিন থেকে শুনেছে অরু কৃতিকের স্টেপ সিস্টার, সেদিন থেকেই ননদিনী ডাকা শুরু করে দিয়েছে ওকে। ভার্সিটিতে ঢুকলেই শুরু হয় ওর প্রশ্ন উত্তর পর্ব। জেকে স্যার কোথায় যায়, কি খায়, কি করে, সব কিছুর পাই টু পাই খোঁজ নিয়ে তবেই ক্ষান্ত হয় সায়নী। বলতে না চাইলে অরুর সাথে কেমন পর পর আচরণ করে সে। উপায়ান্তর না পেয়ে একমাত্র বাঙালি বান্ধবীর মন রক্ষার জন্য অরুও সবকিছুর সাফ সাফ স্পষ্ট জবাব দেয়। কিন্তু আজকে সায়নী একটু বেশিই করে ফেলেছে। অরুর হাতে রঙিন খামের মোড়কে বাঁধা চিঠি ধরিয়ে দিয়ে বলেছে কৃতিককে দিয়ে আসতে। বলেছে তো বলেছে, একেবারে ঠেলে কৃতিকের সামনে পাঠিয়ে দিয়েছে। গতকাল কৃতিকের নরম সরম রূপ দেখে অরু ভেবেছিল একটা চিঠিই তো, কি আর বলবে কৃতিক, দিয়ে দিলেই তো কাহিনী খতম। ওদিকে বান্ধবীর মন রক্ষাও হয়ে যাবে। কিন্তু কে জানতো কালকের কৃতিক আর আজকের কৃতিকের মাঝে এমন দিন রাত ফারাক। তাহলে কি অরু নিজের মান সম্মান খোয়ানোর মতো এত বড় ভুলটা করতো? জীবনেও না। মিসেস জেকে, ফোকাস। ঠিক এভাবেই ছোট্ট একটা বাক্য দিয়ে অকস্মাৎ ক্লাসের মধ্যে বোম ফাটালো কৃতিক। নামটা শোনা মাত্রই হৈ হৈ করে উঠে অরুর মুখের দিকে হাঁ করে তাকিয়েছে পুরো ক্লাস। সেবার বাস্কেটবল কম্পিটিশনের সময় সবাই যা অনুমান করেছিল সেটাই আজ বাস্তব হলো। তাই বলে মিসেস জেকে? সবাই তো ভেবেছিল জেকে স্যারের বেবি গার্ল হবে হয়তো, কিন্তু না, এ তো স্বয়ং স্ত্রী। তার মানে সকলের ক্লাস জেকে স্যার বিবাহিত। কথাটা ভাবতেই পুরো ক্লাস শোক শোক নীরবতায় ছেয়ে গেল। ছেলেরা মেয়েদের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে টিপে হাসছে। একমাত্র অরুই চোরের মতো মাথা নিয়ে বসে আছে সেই কখন থেকে। সায়নী ওর দিকে সেই তখন থেকেই কটমটিয়ে তাকিয়েছে। মনে মনে ভাবছে, তাহলে ওরও আমাকে বোকা বানিয়েছে এতদিন ধরে। ক্লাস শেষে বের হতেই অরুর হাতটা খপ করে টেনে ধরল সায়নী। কাঠ গড়ায় দাঁড়ানো আসামিদের মতো করে প্রশ্ন করলো, সত্যি করে বলো, এতদিন ধরে বোকা কেন বানালে আমাকে? আজকেও তো বলতে পারতে। অরু নিজের হাত ছাড়িয়ে বলল, আমি তোমাকে বোকা বানাচ্ছি? যা সত্যি তাই বলেছি। এতদিন বলে এসেছো জেকে স্যার তোমার ভাই, আর এখন জেকে স্যার নিজে তোমাকে মিসেস ডেকে সম্বোধন করলো। কোনটা সত্যি? অরু ঝাঁঝিয়ে উঠে বলল, দুটোই সত্যি। উনি আগে আমার স্টেপ ব্রাদার ছিলেন, এখন উনি স্বামী। সায়নী তেতে উঠে বলল, আর ইউ কিডিং মি? স্টেপ ব্রাদার কি করে স্বামী হলো? নো আই এম নট। আর কি করে স্বামী হলো সেটা বরং তোমার জেকে স্যারকে জিজ্ঞেস করো। উনি আমাকে জোর করে বিয়ে করেছেন কিনা, তাই উত্তরটাও উনি ভালো দিতে পারবেন। আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় অরু। এই প্রশ্নটার সম্মুখীন হওয়ার ভয়ই তো এতদিন ধরে পেয়ে এসেছে ও। স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়? অথচ কৃতিক একটা বার ওর কথা চিন্তা না করেই টেনে হিচড়ে জোর জবরদস্তি করে কবুল বলিয়ে নিল। এখন ওরু চাইলেও এই সম্পর্কটাকে মুছে ফেলতে পারবে না।
আর না এড়িয়ে যেতে পারবে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া সত্যিটাকে। একরাশ হৃদয়ের ব্যথায় কাতর অরু ভার্সিটি থেকে ফিরেই রুমের দুয়ারে খিল দিয়ে তলিয়ে গিয়েছে ঘুমের দেশে। আর ওঠেনি, অথচ এখন সন্ধ্যা রাত, তবুও পড়ে পড়ে ঘুমাচ্ছে সে। কিন্তু বালিশের পাশে অযত্নে পড়ে থাকা দামি মোবাইলটার ভাইব্রেট আওয়াজে সেই ঘুম আর বেশিক্ষণ টিকল না। অগত্যায় ঘুমো ঘুমো চোখে ফোন কানে তুলল অরু। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো চেনা পরিচিত হৃদয়ে শিহরণ জাগানো হাস্কি কণ্ঠস্বর। আমার ঘুম পড়িয়ে বারান্দায় এসো। কৃতিকের মুখে তুমি শব্দটা শোনা মাত্রই এক লাফে উঠে বসল অরু। মনে মনে ভাবল, আমি স্বপ্ন দেখছি না তো? উনি তো কখনোই আমাকে এত আদুরে গলা ডাকেন না, তাহলে আজ হঠাৎ? অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কি রে, বারান্দায় আয়, ডাকছে কথা কানে যাচ্ছে না? কৃতিকের কথায় অরু তেতে উঠে বলল, পারবো না, সকালে আমাকে মেরেছেন মনে নেই? মার খাওয়ার মতো কাজ করলে আবার মারবো, তারপর আবার আদর করব। এখন জলদি বারান্দায় আয়, তোকে দেখবো। অরু মুখ ফুলিয়ে বলল। যাবো না বলছি তো। কৃতিক গলার আওয়াজ খানিকটা নরম করে বলল, একবার এসে দেখ, তোর জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজের কথা শুনে অরু আর অপেক্ষা করতে পারল না, ছুটে চলে গেল বারান্দায়। দেখলো আজ বাইক নয়, কালো মার্সিডিজের ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। ওর কোলের মাঝে ঘাপটি মেরে বসে আছে ছোট্ট ড্রা। ড্রাকে দেখা মাত্রই অরুর মুখ আপনা আপনি হা হয়ে গেল। দুহাত চলে গেল মুখের ওপর। শুকনো মুখটা মুহূর্তেই প্রসারিত হয়ে গেল খুশিতে। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে অরু বলল, ডোরা, আসছি আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কয়েক মিনিটের মাথাতেই 3 তলার সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অরু। ওর পরনে কৃতিকের কিনে দেওয়া পাজামা সেট, চুলগুলো মেসি বান করে উপরে তুলে বাঁধা। যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই নেমে এসেছে আজ। নিচে নেমে কাল বিলম্ব না করে অরু দৌড়ে গিয়ে কৃতিকের কোল থেকে ডোরাকে তুলে নিল নিজের কোলে। কৃতিক অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি বের হলে কি করে? অরু ড্রাকে আদর করতে করতে বলল, মা আর আপা বাসায় নেই, হসপিটালে গিয়েছে, ফিরতে রাত হবে। কৃতিক ড্রয়ার থেকে নজর সরিয়ে বলল, আগামীকাল আমরা পাহাড়ে যাব, সবাই মিলে এলিসাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। কাল সকাল সকাল বাসায় ম্যানেজ করে বের হবি। অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, মা জানলে মেরেই ফেলবে। তাছাড়া আপনাদের মাঝে আমি কি করব? আমি বলেছি তাই যাবি। অরু অসহায় মুখে বলল, একদিন কি বলে ম্যানেজ করব আমি? পারবো না, আপনি বরং গিয়ে ঘুরে আসুন। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে কর্কশ আওয়াজে বলল, ওকে ফাইন, চল তাহলে। অরু কৃতিকের হাত টেনে ধরে ব্যতিগ্রস্ত হয়ে শুধালো। এ কি, কোথায় যাব? কৃতিক নিজের চোয়াল শক্ত করে বলল, যেহেতু তুই আমার বউ, সে তুই এখন থেকে আমার সাথে থাকবে, দেখি কি আটকায়। অরু বড়সড় একটা শুষ্ক ঢোক গিলে কৃতিককে থামিয়ে দিয়ে বলল, শুনুন শুনুন না একটু, মা কেবল একটু সুস্থ হয়েছে। এই মুহূর্তে মাকে এত বড় শখ দিতে পারবো না। সব কিছু জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন করবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব, তবু এমন পাগলামি করবেন না, কথা দিন। কৃতিক পুনরায় গাড়ির ডিকিতে বসে বলল, ওকে ফাইন, কাঁদতে হবে না, জোর করবো না তোকে, তবে কালকের কথা যেন মাথায় থাকে। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালে কৃতিক কিছু একটা ভেবে অরুকে টেনে এনে নিজের উরুর ওপর বসিয়ে দিয়ে ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল। এখনো রেগে আছিস আমার ওপর? অরু নাক ফুলিয়ে বলল, আমার রাগ দিয়ে কি আসে যে? হ্যাঁ, আপনি তো আমাকে সারাক্ষণই মারেন। আদর করে না বুঝে? অরু নিশ্চুপ। কৃতিক অরুর গালে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারল সেখানে এখনো 5 আঙুলের ছাপ পড়ে আছে। ও জায়গাটাতে হাত বুলাতে বুলাতে বলল, তোর শরীরে আমার করা দাগগুলো মারাত্মক লাগে। অরু শুষ্ক ঢোক গিলে বলল। তাই বলে এভাবে ব্যথা দিবেন? কৃতিক তির্যক হেসে বলল, ভবিষ্যতে আরো বেশি ব্যথা দেব, অভ্যেস করে নে। অরু বুঝতে পারল কৃতিকের কথার ধরন কেমন হুট করেই পাল্টে গিয়েছে। স্পর্শে তার তীব্র কাতরতা, গলার আওয়াজে লেগে আছে একরাশ মাদকতা। নিজ মনের অযাচিত চিন্তাগুলোকে পেছনে হটিয়ে দিয়ে অরু ড্রকে শক্ত করে চেপে ধরে চুপচাপ হয়ে আছে।
কৃতিক অরুর গালে নিজের গালটা আলতো স্পর্শে ঘষে দিয়ে বলল, আমি ব্যথা দিয়েছি, আবার আমি আদর করে দিলাম। হার্টবিট মানে হৃদয় স্পন্দন, যা না থাকলে মানুষ মারা যায়। কৃতিক ওর গালের সাথে গাল মিশিয়ে বলল। তুই আমার কাছে তার চেয়েও বেশি। কৃতিকের হঠাৎ করা উষ্ণ স্পর্শে কেঁপে উঠেছে অরুর ছোট্ট শরীর, সেই সাথে মিয়ে গিয়েছে মস্তিষ্কে চড়াও হওয়ার আগের ফুলিঙ্গ। পুরুষালী স্পর্শ পেয়ে অরু নিজেও খানিকটা কুঁকড়ে গেল। গলায় দীর্ঘশ্বাস আটকে রেখেই কম্পিত কণ্ঠে বলল, আপনাকে আমি বুঝতে পারি না কিছুতে। নিজের বলিষ্ঠ দুহাতে অরুর লতানো কোমরটাকে জড়িয়ে ধরে অরুর গলায় মুখ ডোবাতে ডোবাতে কৃতিক বলল, পুরোপুরি আমার হয়েছে, ঠিকই বুঝতে পারবি। রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের প্রখর তাপে ভালোই উত্তপ্ত ধরনী। আমেরিকার কনকনে শীতের মাঝে যেই ভালোবাসার কাহিনীর সূত্রপাত হয়েছিল, সেই কনকনে শীত এখন অনেকটাই সহনীয় হয়ে উঠেছে। রাত আর ভোর ব্যতীত শীতের আজ খুব একটা অনুভূত হয় না এখন আর। এছাড়া আবহাওয়ার হুটহাট পরিবর্তন আমেরিকার নিত্য নৈমিত্তিক কাহিনী, এসবে খুব একটা গা ভাসালে চলে না। তবে আজ সত্যি ব্যতিক্রম চারিদিক। ভোরের মেঘ ভেজা বাতাস আর প্রাকৃতিক সুঘ্রাণে মোমো করছে স্নিগ্ধ সকাল। সেই সুন্দর সকালেই হাইওয়ে রাস্তা ধরে সাই সাই করে এগোচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজ। গাড়ির জানালার কাজ নামিয়ে টিনডেট জানালায় চিবুক ঠেকিয়ে বসে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়েছে অরূপ। ওর মনটা বিষণ্ণ, ব্যতিগ্রস্ত আর ভারী ক্লান্ত। হাইওয়ে রাস্তার দুধারে উঁচু নিচু অসংখ্য পাহাড় আর তার মাঝে সারি সারি উইল্ট মিলের বহর। প্রকৃতির নিদারুণ বাতাসের সবগুলো উইল্ট মিলই ঘুরছে আপন গতিতে। সেই তখন থেকে সেগুলো এক ধ্যানে পরখ করছে অরূপ। ও জানে না কৃতিক ওকে কোথায় নিয়ে যাচ্ছে, আর জানতে চায়ও না। কৃতিকে তো নিয়ে যাচ্ছে, অন্য কেউ তার না। মারুক, কাটুক, বকুক, কিন্তু কখনো আসন্ন বিপদে হাত ছেড়ে দেবে না। হৃদ মাঝারে সদ্য জন্মানো ভালোবাসার প্রতি এতটুকু ভরসা আছে অরুর। কারণ বৈবাহিক সম্পর্ক নতুন হলেও চেনা জানা তো আর নতুন নয়। প্রথমবার কৃতিকের সাথে আউটিংয়ে যাচ্ছে, অথচ অরুর মন মস্তিষ্ক জুড়ে অজানা আতঙ্করা ভর করে আছে। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ঠিক নেই। একদিকে হৃদয়টা কৃতিকের জন্য আনচান করে, তো অন্যদিকে মস্তিষ্কটা দুর্বিষহ আর একটা তিমিরে ঢাকা ভবিষ্যতের ভয়ে সর্বদা তটস্থ থাকে। এত অল্প বয়সে এই মন মস্তিষ্কের দোটানা মোটেই সহ্য হয় না অরুর। কৃতিকের মতো মানুষ কিনা শেষমেশ হাঁটুর বয়সী সৎ বোনের প্রেমে আকৃষ্ট হলো, কিন্তু কেন? অরু নিজেও ভেবে পায় না সে উত্তর। অবশ্য ভাবতে চায়ও না, কারণ আজকাল তো নিজেও কৃতিককে ছাড়া কিছু ভাবতে পারে না। এখন তো নিজের পাশে কৃতিক ছাড়া অন্য কোনো পুরুষের মুখ কল্পনা করলেও গায়ে কাটা দেয় অরুর। একটা সময় নিখিলের জন্য করা অযথা পাগলামিগুলো ভাবতে গেলে এখন শুধুই হাসি পায়। নিখিলকে আজকাল জোকার বই কি আর কিছুই লাগে না অরুর চোখে, যার দরুন নিজের মনের উপরই সন্দেহ জন্মেছে অরুর। ও কি আদৌ নিখিলকে ভালোবেসেছিল? যদি ভালোই বাসবে, তাহলে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল? ভালোবাসা কি ভোলা যায়? কৃতিককেও কি এভাবেই চাইলেই ভুলে যেতে পারবে অরু? আচ্ছা, কৃতিক ওকে ভুলে যাওয়ার সুযোগ দেবে কি? মনে তো হয় না। সেই কখন থেকে অরু এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। কৃতিক অরুর দিকে দু একবার পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দেয়। এভাবে মন মরা হয়ে কি ভাবছে এত মেয়েটা কে জানে। তবে সবকিছুরই তো একটা সীমা আছে। অরু ভাবতে ভাবতে সেই সীমা অতিক্রম করে ফেলেছে বহুক্ষণ আগেই। কৃতিকের কাছে অরুর ব্যবহারটাকে এখন গা জ্বালানো আর বিরক্তিকর লাগছে। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে স্থির চিত্ত কেমন ব্যথা করে উঠছে ওর। কিন্তু কৃতিক খুব সহজে তো নরম হতে জানে না, আর না হৃদয়ের ব্যথাটা অহরহ প্রকাশ করে দিতে পারে। তাই ভালো লাগা মন্দ লাগা দুটোতেই একই মুখভঙ্গিমা পরিলক্ষিত হয় ওর মাঝে। অজান্তেই হুটহাট মেজাজ হারিয়ে কাঠিন্যতা ছড়িয়ে পড়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। এবারও তাই হলো। কখন থেকে মেজাজ চড়াও হয়ে গেল টের পায়নি কৃতিক। অরুকে কোনোরূপ ভালো মন্দ জিজ্ঞেস না করে চল শক্ত করে স্পিডোমিটারের কাঁটায় 100-র ওপর গতি তুলে ফেলল মুহূর্তেই। এতক্ষণ ধরে চিবোতে থাকা চুইংগামটা তীক্ষ্ণ চোয়ালের এপাশ থেকে ওপাশে নিতে নিতে ভাবলেশ নজরের সামনে তাকিয়েই এমন উদ্ভ্রান্তের মতো হুশ করে গাড়ি চালাচ্ছে সে, যেন আশেপাশে কোনো কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক।
ওদিকে হঠাৎ করে গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাওয়ায় আচমকা আঁতকে উঠল অরু। হুট করেই বাতাসের তীব্র ধাক্কা চোখে মুখে কাচের মতো এসে বিঁধল। অরুর সঙ্গে সঙ্গে জানালা থেকে মুখ সরিয়ে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে। কৃতিক আগের মতোই চুইংগাম চিবুচ্ছে, চোখে তার বিশালাকৃতির রোদ চশমা, পরনে ব্ল্যাক ওভার সাইজ হুডি, লম্বা গাঢ় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এই কৃতিককে দেখতে ঠিক যতটা না সুন্দর লাগছে, ওর মুখে লেগে থাকা কপট হাসিটা তার চেয়েও ভয়ানক লাগছে। সেই কখন থেকে অরু এক ধ্যানে তাকিয়েছে দেখে এবার নীরবতা ভাঙে কৃতিক। সামনে দৃষ্টিপাত করেই অরুকে প্রশ্ন ছড়ে। কি দেখছিস এত মন দিয়ে? অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, দেখছি আপনি কতটা হার্টলেস। কৃতিক চোয়াল শক্ত করে জবাব দেয়। আমি হার্টলেস নই ওরু। কৃতিকের কথায় অরুর অভিমানে ভাটি পড়ল। মনের মাঝে জমাট বাঁধা কালো মেঘের কোলে উকি দিল সূর্যকিরণ। ও বলল, তাহলে এভাবে গাড়ি চালিয়ে কিসের হুমকি দিচ্ছেন? কৃতিক গভীর কণ্ঠে বলল। ফোকাস অন মি। অরু সিটের ওপর দুপা তুলে দিয়ে কৃতিকের দিকে তাকিয়ে মলিন মুখে বলল, আপনাকে নিয়ে তো ভাবছিলাম কবে হয়ে গেলেন এতটা আপন। আপনার জন্য কি সুন্দর বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যে কথা বলে মার আপাকে বোকা বানিয়ে বের হয়ে এলাম। আমি সত্যি পাল্টে গিয়েছি। অরুর এরূপ প্রত্যুত্তরের সাথে সাথেই স্পিডোমিটারের গতি সহসায় ধীর হয়ে এলো। সানগ্লাসের আড়ালে আগ্নেয়গিরির লাভার মতন জ্বলন্ত চোখ দুটো মুহূর্তেই শান্তরূপ ধারণ করলো কৃতিকে। কৃতিক চুপ হয়ে আছে দেখে অরু পুনরায় বলল, না আপনাকে আমি হৃদয় থেকে মুছে দিতে পারছি, আর না আপনাকে নিয়ে সুন্দর বৈবাহিক স্বপ্ন দেখতে পারছি। শুধু মনে হচ্ছে আপনি ছাড়া আজকাল আমি অচল। আপনাকে আমার প্রয়োজন, নয়তো বুকের ভেতরটা হরহামেশাই পুড়ে যায়। হে কেমন দহন! আমি কি প্রেমে পড়েছি আপনার? অরুর শেষ কথাতে গাড়িটা এবার পুরোপুরি থামিয়ে দিল কৃতিক। হুট করে গাড়ির ব্রেক কষানোতে অরু একটু হুড়মুড়িয়ে উঠল, কিন্তু কৃতিক ওকে পড়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে টান মেরে নিয়ে এসে নিজের কোলের উপর বসালো। অকস্মাৎ ঘটনা প্রবাহে অরু নিজেও ভ্যাবাচাকা খেয়ে চোখের পলক ফেলতে লাগলো বারবার। নিজেকে সামলানোর জন্য কৃতিকের হুডি খামছে ধরে অস্ফুট সুরে বলল, গাড়ি থামালেন কেন হঠাৎ? এসে গিয়েছি বুঝি? কৃতিক অরুর পিঠের দিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে টেনে এনে বলল, এতটা দুর্বল করে দেওয়ার কি মানে ওরু? তুই কি চাস আমি গাড়ি চালাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে মরে যাই? অরু বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলছেন? নয়তো এসব বলে কেন দুর্বলতা বাড়াচ্ছিস? নিজেকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু গাড়িতেই তোকে। কিছু একটা ভেবে থেমে গেল কৃতিক। অতপর শুষ্ক ঢোক গিলে ওর ছোট ছোট বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিতে দিতে নরম সুরে বলল, আই ফিল ইউর পেইন ওরু। খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। তুই বললে আমি এখনই সব কিছু ঠিক করে ফেলতে পারি, কিন্তু বারবার তোকে জোর জবরদস্তি করতে চাইছি না, তাই সময় দিচ্ছি। তাই বলে এই না যে আমি ভবিষ্যতেও চুপ করে থাকবো। সময় হলে আমার ওরুকে আমি ঠিকই ছিনিয়ে নেব। আই রিপিট, ছিনিয়ে নেব। এখন এসব নিয়ে ভাবিস না জান, আমার উপর একটু ভরসা রাখ, আমি তো আছি। অরু কিছুই বলছে না, অবাক দৃষ্টিতে কৃতিকের পানে তাকিয়েছে। এই লোক এত সুন্দর করে বোঝাতেও পারে? মাত্র কয়েকটা বাক্য দ্বারা কি সুন্দর হৃদয়ে বইতে থাকা জলোচ্ছ্বাসের মতো উত্তাল ঢেউকে নিমিষেই শান্ত করে কানায় কানায় ভরিয়ে দিল। অরু তাকিয়েছে দেখে কৃতিক বলল, ইউ হ্যাভ টু প্রমিস মি, আর এসব নিয়ে মন খারাপ করবি না। অরু এবার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ালো। অরুর কাণ্ডে কৃতিক সামান্য হেসে বলল, তুই আমার থেকে অনেক বেশি ছোট ওরু। তুই অনেক কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করিস, লজ্জিত হোস। এই তো অযথা ভাবনার কিছুই নেই। আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনো তৈরি হয়নি। এই দ্বিধার সংকোচটুকু তাই অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এই না যে আমরা কখনো নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না। তুই আমার থেকে বয়সে খুব ছোট বলে আমি তোকে ছেড়ে দেব। কখনো নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উত্থাপন করব না। এটা ভেবে থাকলে এখনো ভুলের মধ্যে আছিস জান। একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয়, আমার শরীর দিয়ে ঢাকা থাকবে। তোর ফর্সা ত্বকের কাছে কাছে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে, আর সেটা তুই খুশি মনে ভালোবেসে গ্রহণ করবে। তখন দেখবি এই দ্বিধা, এই জড়তা কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। তোর আমার সব কিছু মিলেমিশে
একাকার হয়ে যাবে। তখন তুইও আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি। আই সোয়ার। এতক্ষণ তো ভালোই বুঝাচ্ছিল, কিন্তু হুট করেই কি থেকে কিসের মাঝে চলে গেল কৃতিক। একে তো কৃতিকের কোলের উপর বসা, তার উপর কৃতিকের এমন লাগাম ছাড়া জ্ঞান দান, সব মিলিয়ে মাথা নুয়ে চুপচাপ বসে বসে আঙুল দিয়ে কৃতিকের হুডির ফিতে ধরে টানাটানি করছে অরু। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে এক পা নড়াচড়া তো দূরে থাক, মাথা তুলে কৃতিকের ওই ভাষা ভাষা চোখের দিকে তাকানোর শক্তিটুকু অরুর মাঝে অবশিষ্ট নেই। অরু কৃতিকের খোলামেলা কথায় বেশ লজ্জা পেয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক ইচ্ছে করেই ওকে লজ্জার সাগরে ডুবিয়ে দিতে বলল। ডু ইউ লাইক দিস পজিশন দ্যাট মাচ? কৃতিকের কথার আসল মানে বুঝতে পেরে অরু হকচকিয়ে বলল। ছাড়ুন, আমি নামবো। কৃতিক ওকে টেনে ধরে বলল। নো, এখানে বসে থাক। সময় হলে দুজন একসাথেই নামবো। অরুর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে, মানুষ কি বলবে। কৃতিক যে এতটা লাগামহীন নির্লজ্জ প্রকৃতির লোক, সেটা আজ প্রথমবার উপলব্ধি করলো অরু। মনে মনে কৃতিকের উপর চড়াও হয়ে অরু বলল। আমার আগেই বোঝা উচিত ছিল, এই লোক সুবিধার না, যে সারাক্ষণ ডার্ক রোমান্টিক অডিও বুক শুনে সময় পার করে, সে কিভাবে ভদ্রলোক হতে পারে? কৃতিক সেই তখন থেকে কোলের ওপর বসিয়ে রেখেছে অরুকে। ওদিকে অরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। কতক্ষণ এভাবে বসে বসে কালো হুডির কালো বিশ্লেষণ করা যায়? কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর, তাই টিকতে না পেরে নীরবতা ভেঙে অরু শুধালো। আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন? আপনি কি ডাকাত? কৃতিক এতক্ষণ ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাড়টা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নিয়ে ও হিসিয়ে বলে। আই লাইক ডার্ক রোমান্স বেবি। নরম সরম আদরে আমার পোষায় না। আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবে ছাড়ি। এজন্যই বলি, এখন সময় দিচ্ছে, নিজেকে প্রস্তুত কর। ছোটবেলা মোটেই ছেড়ে দেব না। তোর কাছাকাছি এলে নিজের মধ্যে থাকি না আমি, পরে আমাকে দোষ দিতে পারবি না। কৃতিকের অসহনীয় কথায় অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবলো, কি প্রশ্ন করলাম, উনি কি উত্তর দিল? এই লোকের মাথায় কি সবসময় এসবই ঘোরে? ছা! কৃতিক আবারও ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়েছে। অরু এবার রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তার আগেই গাড়ির জানালা দিয়ে উকি দিল সায়র। কৃতিক একইভাবে অরুকে কোলে নিয়েই শুধালো। কি চাই? সায়র কৃতিকের কথায় পাত্তা না দিয়ে অরুর দিকে চাইল, যে আপাতত সায়রকে দেখে ওড়না দিয়ে নিজের নাক মুখ পেঁচিয়ে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে। অরুর অবস্থা দেখে সায়র ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল। বাবা কৃতিক, ভালোই তো উন্নতি হয়েছে তোর বাচ্চা বউয়ের। সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ড বসে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে আমেরিকা পর্যন্ত বন্যা বানিয়ে ফেলেছিল। আর এখন কি সুন্দর কোলে বসে আছে। কি খাইয়ে বড় করে ফেললি এত তাড়াতাড়ি? কৃতিক হাই তুলে বলল। স্পেশাল ডোজ। তোদের মতো সিঙ্গেল মানুষ এসে বুঝবে না। কৃতিকের মুখে লাগাম টানার জন্য ওর এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসলো। ও এগিয়ে এসে দুহাত দিয়ে কৃতিকের মুখ চেপে ধরল। কৃতিক অরুর চেপে রাখা হাতের মধ্য থেকে অস্পষ্ট সুরে সায়রকে বলল। আমার বউ লজ্জা পাচ্ছে, যা ভাগ শালা। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। বাস ওয়েট করছে, জলদি আয়। অতঃপর যেতে যেতে অসহায় সুরে বলল। আমার যে কবে একটা বউ হবে। হে ওপরওয়ালা, আর কতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায়? একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো। চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশে সরু পিচ ঢালা রাস্তার এক মাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস। কৃতিক হাতের মুঠোয় অরুর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই, যেন অরু কোনো বাচ্চা মেয়ে, হাত ছাড়লেই দুষ্টামি শুরু করে দেবে। এদিকে ওদিকে তাকিয়ে বাসটাকে পর্যবেক্ষণ করে অরু যেতে যেতে বলল। এখন আবার বাসে কোথায় যাব? গন্তব্যে। ছোট্ট করে উত্তর দিল কৃতিক। ওর মনটা ভালো, তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে অরু। যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না, তাই আশপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতেই হাঁটতে লাগলো অরু। অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরেই বাসে উঠে এলো। বাসের ভেতরে এলিশা, অর্ণব, ক্যাথলিন
আর সায়র বসা। ক্যাথলিন মাথায় বাকেট হ্যাট পরে আছে। অরুকে দেখেও না দেখার ভান করে বসে রইল। তাকাতে যাবে, তারপর আবার কৃতিক রেগে মেগে এসে কি কেটে নেবে কে জানে। তার চেয়ে না তাকানোই মঙ্গল। অরুকে দেখে এলিশা আগ বাড়িয়ে বলল, অরু, আমার কাছে এসে বসো। এলিশার আন্তরিকতায় অরু এগিয়ে এসে এলিশার পাশে বসলো। আর কৃতিক চলে গেল পিছনে সায়র অর্ণবের কাছে। অরু পাশে বসতে এলিশা সম্মোহনী হাসি দিয়ে শুধালো, হাপুর উপর রাগ করে আছো বুঝি? অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি তোমার উপর রেগে নি আপু, তুমি তো আর কিছুই করনি। জেকে বাধাও তো দেইনি। এলিশার কথায় অরু এবার ঘাড় ঘুরিয়ে পিছনে কৃতিকের পানে চাইল, যে খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রল করছে আর সায়র অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। তারপর পুনরায় এলিশার দিকে তাকিয়ে বলল, এখানে কারো কোনো হাত নেই আপু, আমি বোধহয় ওনার বুকের বাঁ পাশের পাঁচর দিয়ে তৈরি হয়েছিলাম, তাই ডেস্টিনি এড়াতে পারিনি। অরুর এমন সহজ স্বীকারোক্তিতে এলিশার ঠোঁট প্রসারিত হয় মৃদু হাসিতে। অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাসের সুরে এলিশা বলে, তুমি ঠিক কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। শুধু আমরাই জানি, তাই তো সেদিন ওর অন্যায় আবদারে বাধা দিতে পারিনি। কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতোই সত্য। হি ইজ লিটারালি অবসেসড উইথ ইউ, উরু। আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি, যে কে মিথ্যে বলে তোমাকে ভয় দেখিয়েছিল, যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও। এলিশার কথার পাশে অরু আর কিছুই বলল না। আজ ওর সামনে নতুন করে কৃতিকের আরো খানিকটা রহস্য খোলসা হলো। তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায়, কৃতিক আসলে তেমনটা নয়, পুরোপুরি ভিন্ন একটা মানুষ। অরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল, তখনই এলিশা ওকে হটডগ এগিয়ে গিয়ে বলল, নাও, এটা খাও। সকাল থেকে না খেয়ে খিদেই পেট চোচো করছে অরুর। এখন খাবার খেয়ে খিদেটা যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে এলিশাকে উদ্দেশ্য করে কৃতিক বলল, এলিসা, ওরুকে কিছু খাওয়াস না। ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে। ওর এখন মাথা ঘুরছে, এখন খালি বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে, তখন আবার আমার যত চালা। এলিশা তাড়াতাড়ি করে খাবারটা অরুর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, অরু, সত্যি তোমার মাথা ঘুরছে? অরু মেকি হেসে নিজের রাগ সংবরণ করে বলল। একটু আপু। অতঃপর কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না। কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে, সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে অরুকে বলছে। ডোন্ট টক হার্টবিট, বমি চলে আসবে। অরু মুখে ভেংসি কেটে সামনে তাকিয়ে বলল, অসহ্য। জ্যোৎস্না রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকারাজি। চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়েছে, সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিং ভ্যানগুলোর মাঝখানে যে আঙিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে। সন্ধ্যা নামাতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে। তবে এই মুহূর্তে কারোরই সেই বাসন্তিক হিমেল হাওয়াতে নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর এলিশা। সবাই যখন ক্যাম্প ফায়ারের চারিদিকে গোলাকার হয়ে বসে গল্পগুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্য থেকে অর্ণব উঠে এসে এলিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এলিশা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় এলিশার পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে, সেটা কল্পনাও করেনি এলিশা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের ওপর হাত রেখে এলিশা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছে তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমার ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অভ্যস্ত হচ্ছে এলিসা। তোকে প্রথম দেখে ভালোবেসেছিলাম আমি, বলতে পারিস লাভ এট ফার্স্ট সাইট। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়ে গিয়েছে দ্বিগুণ তালে, কখনো কমেনি।
তোর মনটাকে জিতে নেবার আসক্তি, তোকে আপন করে পাবার নেশাটা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে এক পাক্ষিক ভালোবাসতে বাসতে তুই আমার ব্যাধিতে পরিণত হয়েছিস। অআরোগ্য ব্যাধি। আমার এই অআরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি। তুই কি পারবি না নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এ জীবনে তোর পিছু ছাড়ব না। তুই এটা ভালো করেই জানিস, আর আমিও এটা জানি তুই আমাকে ভালোবাসিস। তাই বলছি এলিসা, উইল ইউ বি মাইন ফর আ লাইফ টাইম কমিটমেন্ট? এলিশা চুপচাপ দাঁড়িয়ে আছে, হ্যাঁ না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই, আমি আবার তোকে প্রপোজ করব, সমস্যা নেই। তোকে ভালোবাসতে বাসতে এমনিতেই বন্ধু মহলে নির্লজ্জ খেতাব আমি প্রাপ্ত। অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠল এলিশা। কাঁদতে কাঁদতে হেসকে টেনে বলল, কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব একগাল হেসে বলল। তাহলে হাতটা দে, রিং পরাই। এলিশা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল। অর্ণব এলিশার অনামিক আঙুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে চট করে এলিশার ঠোঁটে ঠোঁট ডুবালো। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল অরু। ভালোও লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে, কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল অরু। অরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া এলিশা অর্ণবের কাছে এটা দুধ ভাত মাত্র। অরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাসকাটান মেরে ক্যাম্পিং ভ্যানের পিছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ম আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল অরু। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লাল বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে অরু সচকিত হয়ে শুধালো, কি হয়েছে আপনার? জ্বর এসেছে দেখি। অরু কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে। বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠযুগল অরুর নরম তুলতুলে অধরের মাঝে ডুবিয়ে দেয়। অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সবকিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও, কিন্তু কতক্ষণ। এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়ায় দায় হয়ে উঠেছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ, এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখলো অরুর গলায়। অতপর একটানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে অরু, কিন্তু এবার কৃতিকের অস্থিরতার নেশাধারা চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে ও। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরেছে খুব ভালোভাবেই। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগেই অন্যদিকে ঘুরে সশব্দে নাহ বলে কেঁদে উঠল অরু। একদম হুট করেই ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজের মাঝেই ছিল না, তখন কি জানি হয়ে গেল। আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝে অরুকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকে এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল কৃতিক। দুহাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল, শিট। তারপর দু কদম এগিয়ে গিয়ে অরুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে? কাছিস কেন? লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল, অরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না, সবাই ওপাশে আছে। এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছে। কি হয়েছে বল আমাকে, কেন কাঁদছিস? ছোটে বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল, মা আর আপাকে মিথ্যে বলে এত দূরে এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি? মা যদি একবার বুঝে ফেলে আমি মিথ্যা বলে এসেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাহিরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আপনাকে তো নাই। অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল। তারপর গভীর কণ্ঠে শুধালো, তুই আমাকে চাস কিনা?
অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয়, বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করলো। তুই আমাকে চাস কিনা? কি বলছেন? অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না।